সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা হাসান নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। আজকে আমাদের সাথে আছেন ঝুমা দাস। তিনি চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে হাতে খড়ি হয় তার বাবার কাছে এবং তার বাবার নাম হচ্ছেন অমল কান্তি মিত্র এবং তিনি এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন খেলাঘর উদীচী এবং আরো অনেক সংগঠনের সাথে কিন্তু সম্পৃক্ত। এবং উনি 1900 সালে নতুন কুড়ির মাধ্যমে প্রথম বাংলাদেশ টেলিভিশনে ওনার পদচারণা হয় এবং উনি 2019 সালে মিতা হকের কাছে তার রবীন্দ্র সঙ্গীতের তালিম শুরু হয়। এরপরে উনি 2000 সালে লিস্টেড হয় টেলিভিশনে এবং 2018 সালে লিস্টেড হয় বাংলাদেশ বেতারে। মানে অনেক অনেক গুণে গুণান্বিত আমাদের আমাদের ঝুমা দাস। চলুন দর্শক আমরা চলে যাই ঝুমা দাসের কাছে। কেমন আছেন আপা? আপনি তো অনেক গুণে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের রবীন্দ্রসঙ্গীত তালিকাভুক্ত শিল্পী এবং বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্য। মানে কিভাবে এই সময়গুলো আপনি মেনটেন করছেন এবং নিজের ব্যক্তিগত তো অনেক কাজ থাকে। হ্যাঁ, সবকিছু মেনটেন করে গানটা চালিয়ে যাচ্ছি। আর যেহেতু গানের পরিবারের মেয়ে, হ্যাঁ, গানটা আমাদের রক্তেই আছে, গানটা ছাড়া যাবে না। অবশ্যই। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার প্রথম টানটা কবে, কিভাবে অনুভব করেছিলেন? রবীন্দ্রসঙ্গীতে প্রথম শৈশবে যখন সুরগুলা, রবীন্দ্রনাথের তো প্রথম হচ্ছে সুর বাণী, হ্যাঁ, তো ওগুলো ভীষণ মানে ছুঁয়ে যেত। তো তখন চিন্তা করতাম এই সঙ্গীতটা কি আমার জন্যই, মানে আমার জীবনের সাথে মিলে যেত চলা ফেরা বসা ওর সাথে রবীন্দ্রনাথের গানগুলো, মানে জীবনের গল্প বলতে গেলে আপনার। হ্যাঁ, তো বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হওয়া কেমন ছিল? যাত্রাটা তো অনেক কঠিন, তারপর হচ্ছে টেনশন, তারপর তবে এই ছিল যে মনোবল ছিল যে আমি হব, কারণ আমার সাধনা, আমার সবকিছুই আমাকে আগিয়ে নিয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্য হিসেবে কি কি কাজ বা অবদান রেখেছেন? রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থাতে আমরা যে তারপর অনুষ্ঠান করা, তারপর যে একসাথে আমাদের যে আলাপ আলোচনা, ওগুলো নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। গান শেখার প্রথম শিক্ষক কে ছিলেন? তার কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? বাবা, আমার বাবা প্রথম হাতে খড়ি। বাবা তো যে একজন সঙ্গীত শিল্পী হতে হলে তার মন সুন্দর হতে হবে, তার ব্যক্তিত্ব সুন্দর হতে হবে, আর সাধনা তো আছে। আসলে বিষয়টা ভেতর থেকে আসতে হবে। তো স্টেজ পারফরমেন্স ও স্টুডিও রেকর্ডিং, এই দুটোটা আপনাকে বেশি টানে? আমাকে স্টেজটা, তাই না? স্টেজ পারফরমেন্সটা আমি সরাসরি আমি সবার সাথে কানেক্ট হতে পারছেন, তাদের মনের ভাব, ওরা আপনাকে আসলে কিভাবে নিচ্ছে সেই রিঅ্যাক্টটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তখন অনেক উৎসাহ বাড়ে না? তখন মনে হয় আরো মানে একটা কেমন জানি শক্তি চলে আসে। স্টেজটাকেই আমি বেশি পারফরম্যান্স দিই। মানে আমরা যখন কোনো মানে এখন যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, বাট যখন আমরা কথা বলি রিঅ্যাকশনটা আসলে আমি তখন বুঝি, আই কন্টাক্ট হয়। আই কন্টাক্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এই কারণে আমরা বুঝি যে না আসলে আমরা যাচ্ছি, ভাড়া নিচ্ছে, সো আমাকে আরো যেতে হবে, ওই যে উৎসাহগুলো বাড়ে। হ্যাঁ, তো সবারই দেখি কম বেশি পছন্দের জায়গা মানে সরাসরি কন্টাক্ট, আই কন্টাক্টটাই পছন্দ। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সুর, উচ্চারণ, ভঙ্গি, আর হচ্ছে আমার আবেগ। এটা শুধু রবীন্দ্রসঙ্গীত কেন, সব যে কোনো গান, সব গানেরই। মানে গানটা যখন আপনি স্ক্রিপ্টটা পড়েন তখন করব, সেটা আমি স্টেজে করি আর করি, আমাকে চিন্তা করতে হবে আমি গানটা দর্শকের কাছে ঠিকভাবে পৌঁছে দিতে হবে কিনা।
আচ্ছা সেটা আচ্ছা। আমাকে সেক্ষেত্রে আসলে সুন্দর সাবলীল ভাবে, কথাগুলো কথা- কি আপনি বেশি কথাগুলোর হ্যাঁ, প্রতি কথার- মনোযোগী হুম, থাকেন, কথার যে উপর খুবই মনোযোগ মানে দিতে কোন হবে। কথাটায় কি ভাব সেই হিসেবে আপনি নিজেকে প্রস্তুত করেন? হ্যাঁ, কথার সাথে আমাকে ভাবটা ওভাবে যেতে হবে। এবং প্র্যাকটিসটা কিভাবে করেন, মানে অনেকবার বাসায় নাকি? হ্যাঁ, প্র্যাকটিস বলতে যে একদম নিয়ে বসে তা না। না, যেমন হ্যাঁ, আপনার হয়তো আমি হাঁটা কাল চলার মধ্যেই কাল একটা practice। শো আছে, হ্যাঁ, হ্যাঁ। তো আপনাকে ওই গানটা গান নেই, হুম, নতুন একদম নিউ, তো হুম। সেক্ষেত্রে আসলে কিভাবে প্র্যাকটিসটা হয়? তখন গানটা বারবার শুনি, প্রচুর গান শুনি আমি। হুম 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 তো গানটা যখন আমার একদম কানে চলে আসবে, হুম হুম হুম। তখনই আমি বুঝতে পারবো যে আমি গানটা ভালোভাবে এখন প্রেজেন্ট করতে পারবো। মানে এটা আপনি চলাফেরায় কাজে কামে আপনি গান কাজে-কর্মে শুনছেন, করছি। ওই ধ্যান ধারণা মানে গবেষণা সব তখন সেটা নিয়েই থাকে। আসলে এখানে শেখার অনেক কিছু আছে, মানে প্রতিনিয়তই প্রচুর এভাবে গান শুনি। আপনি প্রেমে পড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের। শুধু চমৎকার। রবীন্দ্রনাথ বলবো না, যে কোনো আমি সব ধরনের গানই শুনি। গানের। আমি আধুনিক থেকে আরম্ভ করে সব ধরনের গান শুনি। গানের ধারা তো এক এক রকম, তবে রবীন্দ্রনাথের গান আমাকে অনেক ভালো লাগে, অনেক মন টানে। মন টানে। এই জন্যই তো আপনি এটার মধ্যে রবীন্দ্র আমি সবকিছু সঙ্গীত পাই। শিল্পী। রবীন্দ্র সঙ্গীত সবার কাছে প্রিয়, কিন্তু আমাদের যে নতুন জেনারেশন, নিউ প্রজন্ম, এদের কাছে আরো জনপ্রিয় করতে কি কি আসলে দরকার? নতুন প্রজন্মের কাছে যদি জনপ্রিয় করতে চায়, আমাদেরকে এটার মানে বিশাল শরীর দিতে হবে এক, আর খুব অনুষ্ঠানের মানে স্টেজ পারফরমেন্সের এটা করতে হবে। তারা নতুন প্রজন্ম আসছে গানের, সেটা যে কোনো গানই হোক না কেন, আমি বলবো যে প্রচুর গান শিখতে হবে এবং গানটাকে ভালোভাবে রপ্ত করে আসতে হবে। আর অনেকে আছে যে চিন্তাধারা যে দুই তিনটা গান করলাম, করে বাস হয়ে গেলাম শিল্পী, স্টেজ আরো ভালো করব, মানে এরকম নিজের প্রতি ওভার কনফিডেন্স হলে যা হয়, কিন্তু ওইটা আবার হিতে বিপরীত হয়ে যায়, ঝরে যায়। মানে যখন যে বিষয় নেন সেটাতে যদি প্রপার ওয়েতে নলেজ না নিয়ে আসেন, স্কিলড না হয়ে আসেন, সেক্ষেত্রে আসলে ঝরে যায়। আপনি ঠিকই বলেছেন। সো যারা আসতে চান শিল্পী হয়ে, মানে যে কোনো বিষয়ে আসলে যে কোনো শিল্পী বা যে কোনো কাজেই হোক না কেন, আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা, তারপরে সে বিষয়ে আসতে হবে। তাহলে সেখানে ঝরে আপনি পড়বেন না, বরঞ্চ আপনি আরো মানে আপনার আরো উন্নতি হবে, আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। রান্না বলে প্রত্যেকটা খাতে আপনি কিন্তু একদিনে এই জায়গায় আসেননি, সেই ছোটবেলা থেকে। সো কতটা সময়, কতটা বছর আপনি দিয়েছেন সঙ্গীত চর্চায়, তারপরে এসে আপনি হলেন টেলিভিশনের লিস্টেড, বাংলাদেশ টেলিভিশনের, বাংলাদেশ বেতারের এবং মানুষের হৃদয়েও লিস্টেড হলেন আপা, হয়নি? সো যারা আসতে চান মোস্ট ওয়েলকাম, বাট আপনাকে শিখে আসতে হবে, সেটাই। তো আপনার গানের ভক্তদের কাছ থেকে পাওয়া সবচেয়ে হৃদয় ছোঁয়া? একজন দর্শক যখন আমাকে এসে বলে আপনার গানটা আমার মনটা কেড়ে নিয়েছে, আমার মনের ভিতরে ঢুকেছে, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু, পিছনের যে কষ্টটা ওটা কিন্তু ভুলে যান, মনে কষ্ট এত কিছু সব ভুলে যায়, ওইটা তখন অনুপ্রেরণা হয়ে কাজ করে। জীবনের কোন কঠিন মুহূর্তে রবীন্দ্রনাথের কোন গান আপনাকে শক্তি দিয়েছে? প্রত্যেকটা গানই শক্তি, কিন্তু আমার রবীন্দ্রনাথের এই গানটা খুবই পূজা পর্যায়ে, আমার মুক্তি আলো আলোয় এই আকাশে। আচ্ছা, আমরা কিন্তু অনুষ্ঠানে সেই সুকণ্ঠে একটি গান আমরা শুনবো, আপনি কি এই গানটা আমাদেরকে শোনাবেন? আচ্ছা, তাহলে দর্শক আপনারা তৈরি থাকুন, কিছুক্ষণ পরেই আপা আমাদেরকে এই সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত একটি শোনাবেন, তার অনেক প্রিয়, এবং যেই সঙ্গীত শুনে তিনি শক্তি পান, আমরাও অনেক অনেক শক্তি পাবো, তাই না? আচ্ছা, ভবিষ্যতে নিজের সঙ্গীত জীবনকে কোথায় দেখতে চান? কোন স্বপ্ন এখনো অপূর্ণ? সব সময় কি পূর্ণ হয়? হয় না, কিছু অপূর্ণ থেকে, এই জন্যই তো নাম স্বপ্ন। এই জন্যই স্বপ্ন থেকেই যায়। হ্যাঁ, তো আমারও ছিল যে আমার প্রথম স্বপ্নটা ছিল যে আমি গানের উপর পড়াশোনা করব শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে। যাই হোক,
তারপরে তো আরো অনেক কিছু ছিল। হুম হুম। হুম, চাওয়া না চাওয়া, না পাওয়া না পাওয়া। সেই সবকিছু মিলে তারপরেও আমি এখনো করে যেতে পারছি ঈশ্বরের কাছে, এটাই বড়। মানে শেষ নিঃশ্বাস হ্যাঁ, পর্যন্ত, শেষ সেই নিঃশ্বাস মুহূর্ত পর্যন্ত পর্যন্ত আমি আপনি গানটা করে যেতে চাই। গানকে নিয়ে হ্যাঁ। আর এবং সেই গান শুনিয়ে আজ শ্রোতারা এত মুগ্ধ, সেই মুহূর্ত পর্যন্ত যেন তার এই গানের কণ্ঠে সবাই মুগ্ধ থাকুক আপু, সেটাই। তো এখন আপু আমরা কথা বলতে বলতে কিন্তু র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে এসেছি টক উইথ নাহারের। আপনি রেডি আছেন তো? হ্যাঁ, আচ্ছা, রবীন্দ্র নজরুল। দুইজন। আচ্ছা, সকাল বেলার গান না রাতের? সকাল। সাধনা স্টুডিও স্টেজ কোনটা পছন্দ? স্টেজ। ওয়াও। কফি নাকি চা? আমি জানি আপনি চা কফি, দর্শক একটা বিষয় আপুর জানি ব্যক্তিগত, কিন্তু কফি চা কোনোটাই পছন্দ করেন না, মানে কোনটা খান না তেমন। খুব একটা খাই খায় না, তবে তারপরেও মাঝে মধ্যে সেটা কি, কফি না চা? ও আচ্ছা, আপছেন একটু গোপনে আছেন আর কি, এখন ওইভাবে প্রকাশিত হয়নি, তবে আমি কিন্তু চা লাভার দর্শক। আচ্ছা, রক্ত লয়, হ্যাঁ দুটোই। শাড়ি নাকি সালোয়ার কামিজ? বাঙালি হিসেবে শাড়ি অবশ্যই। অবশ্যই অবশ্যই। আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীত 3 শব্দে বলুন। গভীর, শান্ত, অনন্ত। বাহ, চমৎকার চমৎকার। যদি একটা সুপার পাওয়ার পেতেন, কি নিতেন? যদি সুপার পাওয়ার পেতাম তাহলে আমি নিতাম মানুষের মনকে শান্ত করা। নিজের সম্পর্কে একটি গোপন মজার তথ্য দিন, যেটা কেউ জানে না, আমাদের ভাইয়াও জানে না। আচ্ছা, আমি কিন্তু ফাঁকে ফাঁকে আমার গানটার আমি নিজেই প্রশংসা করি। ধরতে গেলে আমার গানের দর্শক আমি। আচ্ছা, ওয়াও। এটাতে আমি ভীষণ এনজয় করি। নিজের গানে নিজে মুগ্ধ, হ্যাঁ। তাহলে বুঝুন কোন পর্যায়ে আপু গান করছেন যে নিজের গানে নিজে মুগ্ধ হয়ে থাকেন। মানে উনি প্রতিনিয়ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের নিজেরও গানের প্রেমে পড়ছেন, ঠিক বলেছি? একদম। আচ্ছা আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? অনেকে যে এই টক শোতে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমার আজকের কলাকুশলী ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এত কষ্ট করে আমাদেরকে এই জিনিসটা ধারণ করছে। থ্যাংক ইউ। আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে, তবে যাবার আগে কিন্তু আপনার কণ্ঠে আমরা গান শুনবো, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আচ্ছা। দর্শক আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং আমরা আপার গান শুনতে শুনতে বিদায় নেব। আলোয় আলোয় এই আকাশে আমার আলো